সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে বসে আজকে আমার এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং নিয়মিতভাবে তোমাদের অধ্যয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছ। কারণ আমরা যদিও শ্রেণীকক্ষে সরাসরি অংশগ্রহণ করতে পারছি না, কিন্তু অনলাইন কার্যক্রমে আমরা কিন্তু সবসময় তোমাদের পাশে আছি। তাই তোমরা নিয়মিতভাবে তোমাদের অধ্যয়ন চালিয়ে যাবে। এ প্রত্যাশা রেখেই ঢাকা কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত সম্মান তৃতীয় বর্ষের রাজনীতি, ক্ষমতা ও দুর্নীতি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছন্দা সাহা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে গত প্রায় 1 বছর ধরে করোনা ভাইরাসের অভিঘাতে সারা বিশ্বের জীবন এবং জীবিকা বিপর্যস্ত। এই ভয়াবহ পরিস্থিতিকে যে কয়টি দেশ অত্যন্ত দক্ষতার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছে, তাদের মধ্যে আমাদের বাংলাদেশ হচ্ছে একটি অন্যতম। এটা অবশ্যই আমাদের জন্য গর্বের বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই করোনা ভাইরাসের চেয়েও যেটি শত সহস্র গুণে বিধ্বংসী, সেটি হচ্ছে দুর্নীতি। আজকে আমি তোমাদের সাথে দুর্নীতি নিয়ে আলোচনা করব, কারণ এই দুর্নীতির কারণেই আমাদের সমাজ ব্যবস্থায় সম্পদের পাহাড়সম বৈষম্য সৃষ্টি হয়েছে। একদিকে যেমন এক বিশাল সম্পদের শ্রেণী সৃষ্টি হচ্ছে, সম্পদশালী শ্রেণী সৃষ্টি হচ্ছে, অন্যদিকে তেমনি আরেক শ্রেণী সম্পদের অভাবে কি হচ্ছে, অমানবেতর জীবনযাপন করছে। এবং আমরা যদি একটু বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি দিয়ে তাকাই, তাহলে দেখতে পাবো যে আমাদের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় সকল ধরনের শোষণ এবং বৈষম্যের মূলে রয়েছে এই দুর্নীতি। অতএব এই দুর্নীতিকে আমাদের কি করতে হবে? প্রতিরোধ করতে হবে। আর এই প্রতিরোধ করা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এই প্রতিরোধ করার দায়িত্ব আমাদের সবার। তাই আজকে কিভাবে দুর্নীতিকে প্রতিরোধ করা যায় সেই নিয়ে আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয়। আমাদের এই পাঠে যা যা থাকছে তা হচ্ছে দুর্নীতি প্রতিরোধে সরকারের ভূমিকা, দুর্নীতি প্রতিরোধে নাগরিক সমাজের ভূমিকা এবং দুর্নীতি দমনে গণমাধ্যম সমূহের ভূমিকা। এই নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব এবং শেষ পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসের সূচনা করছি। তো প্রথমে আমরা আলোচনা করব দুর্নীতি প্রতিরোধে সরকারের ভূমিকা সমূহ আসলে কি। আমরা জানি আসলে যে রাষ্ট্র গঠনের যে 4টি উপাদান আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু সরকার। এবং এই দুর্নীতি প্রতিরোধে কিন্তু সরকারের ভূমিকা হচ্ছে মুখ্য ভূমিকা। কারণ সরকার হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান বা এমন একটি রাষ্ট্র গঠনের যে 4টি সংগঠন, তার মধ্যে অন্যতম একটি সংগঠন হচ্ছে সরকার। এবং সরকার হচ্ছে এমন একটি কার্যকরী সংগঠন যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে কি করে পরিচালিত এবং বাস্তবায়িত করে থাকে। অতএব একটি রাষ্ট্রের নীতি নির্ধারণ এবং বাস্তবায়নের মূল দায়িত্বটা কিন্তু সরকারের উপরে বর্তায়। তো আমরা এই পর্যায়ে আলোচনা করব যে দুর্নীতি প্রতিরোধে সরকার কি কি ভূমিকা পালন করতে পারে। আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথম যেটা, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে পলিসি গ্রহণ। এবং পলিসি গ্রহণ আমরা আগেই আলোচনা করেছি যে সরকারের ভূমিকা হচ্ছে সবচেয়ে মুখ্য দুর্নীতি প্রতিরোধে। কারণ সরকারের কাজই হচ্ছে সরকার গঠন করা এবং জনকল্যাণার্থে কি করা, সরকারি কার্যক্রম পরিচালনা করা। তো এক্ষেত্রে সরকার কি করে থাকে, দুর্নীতি প্রতিরোধে সরকার বিভিন্ন ধরনের পলিসি গ্রহণ করে থাকে। এবং যার মাধ্যমে দেখা যায় যে দুর্নীতি একটা সমাজ থেকে, যখন একটা সমাজ ব্যবস্থার মধ্যে দুর্নীতি তার রন্ধ্রে রন্ধ্রে বিরাজ করে, তখন সেটা দূরীকরণের জন্য সরকার বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করে থাকে। কারণ সরকারের সফলতা বিফলতা সবকিছুই নির্ভর করে আসলে দুর্নীতি প্রতিরোধের উপর। কারণ আমরা যদিও বলে থাকি বর্তমান যুগে সবচেয়ে কাঙ্ক্ষিত শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র, কিন্তু সেই গণতন্ত্রকে কার্যকরী করার জন্য প্রথমেই যেটা
প্রয়োজন, সেটা হচ্ছে শাসন ব্যবস্থাকে জনকল্যাণমুখী করা। আর শাসন ব্যবস্থাকে জনকল্যাণমুখী করার অর্থই হচ্ছে সেখানে যে কোনো প্রকার দুর্নীতি থাকতে পারবে না। তারপরে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি। দুর্নীতি প্রতিরোধের দ্বিতীয় সরকারের যে ভূমিকাটা মুখ্য, সেটা হচ্ছে জনগণের সচেতনতা বৃদ্ধি করা। আমরা জানি যে আসলে জনগণ হচ্ছে একটা রাষ্ট্র ব্যবস্থায় সবকিছুতে মুখ্য ভূমিকা, কিন্তু বিশেষ করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সবকিছুতে মুখ্য ভূমিকা পালন করে কিন্তু জনগণ। অতএব দেখা যাচ্ছে যে জনগণ যেহেতু মুখ্য ভূমিকা পালন করে থাকে, এক্ষেত্রে জনগণ কি করে থাকে? অতএব জনগণের মধ্যে সচেতনতা কি করতে হবে? বৃদ্ধি করতে হবে দুর্নীতির বিষয়ে। কারণ জনগণ যাতে অন্ততপক্ষে দুর্নীতিকে প্রশ্রয় না দেয় এবং নিজেরা যাতে দুর্নীতিতে জড়িয়ে না পড়ে, এবং কোথাও দুর্নীতি হতে দেখলে জনগণ যাতে কি করে সেটা প্রতিরোধ করতে পারে। কারণ যেই সমাজে জনগণের মধ্যে দুর্নীতি এর সম্পর্কে কি হবে? কারণ দুর্নীতি সম্পর্কে নেতিবাচক মনোভাব বিরাজ করবে, এবং জনগণ যদি শক্তিশালী হয়, তাহলে সরকার এবং জনগণ যদি দুর্নীতির পক্ষে, যদি জনগণের দৃঢ় অবস্থান থাকে, তাহলে সরকারের পক্ষে কখনো দুর্নীতি করা সম্ভব নয়। কারণ আমরা জানি গণতান্ত্রিক সরকার হচ্ছে জনগণের নির্বাচিত সরকার। অতএব যে সরকার দুর্নীতি করবে, পরবর্তী নির্বাচনে জনগণ অবশ্যই তাদেরকে বর্জন করবে। অতএব আর তাছাড়া সরকার যখন ক্ষমতায় থাকে তখন রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার কিন্তু জনসমর্থনের প্রয়োজন হয়। অতএব জনগণের মধ্যে যদি দুর্নীতির বিরুদ্ধে কি বলবো প্রতিরোধ গড়ে ওঠে, তাহলে সরকারের পক্ষেও রাষ্ট্রযন্ত্র পরিচালনা করা বা দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দেওয়া সরকারের পক্ষে সেটা কি হয়, মানে সহজতর হয়। তারপর হচ্ছে সুশাসন নিশ্চিত করা। দুর্নীতি প্রতিরোধের জন্য অন্যতম হচ্ছে সুশাসন নিশ্চিত করা। আসলে সুশাসন বলতেই বোঝায় সর্বক্ষেত্রে দুর্নীতির অনুপস্থিতি। অতএব সুশাসনটাই হচ্ছে জনকল্যাণমুখী শাসন। অতএব সেখানে কোনো দুর্নীতি থাকতে পারবে না। আর শাসন ব্যবস্থা আসলে জনকল্যাণের নিমিত্তেই যেহেতু পরিচালিত হবে, অতএব সেখানে ব্যক্তি স্বার্থে বা গোষ্ঠী স্বার্থে বা দলীয় স্বার্থে কেউ যাতে দুর্নীতি প্রতিরোধ করতে না পারে, সেই কারণে সরকারকে সর্বক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে হবে। তারপর হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। দুর্নীতি প্রতিরোধের জন্য সরকারের যে ভূমিকাটা মুখ্য, সেটা হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। কারণ আমরা জানি সরকার ব্যবস্থা একটি রাষ্ট্র পরিচালনার জন্য নীতি নির্ধারণ এবং তা বাস্তবায়ন করে থাকে। অতএব নীতি বাস্তবায়নের ক্ষেত্রে, নীতি নির্ধারণ থেকে শুরু করে বাস্তবায়নের সর্বক্ষেত্রে যাতে স্বচ্ছতা থাকে, অর্থাৎ সেখানে যাতে স্পষ্টতা থাকে, কোনো দুর্নীতির ফাঁকফোকর, মানে দুর্নীতির কোনো সুযোগ না থাকে, কোনো ফাঁকফোকর যাতে না থাকে, এবং জবাবদিহিতা থাকে। জবাবদিহিতা বলতে আমরা বুঝে থাকি যে সরকারি কর্মকর্তা হোক, রাজনীতিবিদ হোক, তারা যখন যে কার্যক্রম পরিচালনা করবেন সেটার জন্য জনগণের কাছে উত্তরদানের যে বাধ্যবাধকতা। অতএব কেউ যদি দুর্নীতি করেও থাকেন, সেখানে যাতে তাকে যথাযথ জবাবদিহিতার আওতায় আনা হয় সেটা নিশ্চিত করতে হবে। তো এই ক্ষেত্রে সরকারের ভূমিকাটাই আসলে মুখ্য। তারপর হচ্ছে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি। আসলে দুর্নীতি প্রতিরোধে তারপরে যে অন্যতম যে ভূমিকাটা সরকারের, সেটা হচ্ছে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি। বিশেষ করে সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, আমরা দেখি যে সরকারের যে প্রধান 3টা অর্গান আছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই 3টা বিভাগের মধ্যে কি করতে হবে? চেক অ্যান্ড ব্যালেন্স পলিসি, যেটাকে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলা হয়, সেটাই প্রতিষ্ঠিত করতে হবে। কারণ প্রত্যেকটা বিভাগের মধ্যে যাতে একটা ভারসাম্য থাকে, এবং প্রত্যেক বিভাগের মধ্যে যাতে এক বিভাগ অপর বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে। যদি দুর্নীতি করে থাকে সেটা যাতে এক বিভাগ অন্য বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই ব্যবস্থাটা থাকতে হবে। এবং সরকার এক্ষেত্রে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির মাধ্যমে কিন্তু দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা যেমন ধরো সংসদীয় শাসন ব্যবস্থার দিকে যদি তাকাই, তাহলে আমরা বলতে পারি যে সেখানে যে আইনসভার সদস্যরা কি জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে কিন্তু গঠিত হয়। এই আইনসভা যদি তাদের কার্যক্রমের জন্য, তাদের সম্পাদিত কার্যক্রমের জন্য মানে আইনসভা থেকে কিন্তু সরকার গঠিত হয়, মানে শাসন বিভাগের যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যে মন্ত্রী পরিষদ, তারা কিন্তু আইনসভার সদস্য থেকেই গঠিত হয়ে থাকেন। এবং তারা যে কার্যক্রম সম্পাদন করবেন জনকল্যাণার্থে, তো তাদের সম্পাদিত কার্যক্রমের জন্য তাদেরকে যদি আইনসভার কাছে, শাসন বিভাগকে যদি আইনসভার কাছে জবাবদিহি করতে হয়, তাহলে কিন্তু তারা তাদের কার্যক্রমে কি করবেন? সতর্ক থাকবেন যে আমরা যেটা করছি সেটার জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। তাহলে এই যে একটা নিয়ন্ত্রণ,
এক বিভাগের উপর আরেক বিভাগের যে নিয়ন্ত্রণ, সেটা কিন্তু দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে গণমাধ্যমকে স্বাধীনতা দেওয়া। আমাদের যে গণমাধ্যম আছে, কারণ আমরা জানি যে গণমাধ্যম কি করে, গণমাধ্যম কিন্তু সঠিক তথ্যটা মানে প্রচার করে থাকে এবং বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা কি করে মানে জনসচেতনতা গড়ে তোলে এবং জনগণের কাছে সঠিক সংবাদটা পরিবেশন করে থাকে এবং সরকার যে কার্যক্রম গ্রহণ করেছে সেটা সম্পর্কে জনগণকে অবহিত করে এবং জনগণের মতামত সম্পর্কেও কিন্তু সরকারকে অবহিত করে থাকে। অতএব এই গণমাধ্যম সমূহ যাতে তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারে, সে কারণে সরকারকে কি করতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং গণমাধ্যমকেও স্বচ্ছতার পরিচয় দিতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ সরকার কি করবে যে গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না, বরং গণমাধ্যম যাতে অবাধ স্বাধীনতা ভোগ করতে পারে, সঠিক সংবাদ পরিবেশন করতে পারে, সে ব্যাপারে গণমাধ্যমকে সহযোগিতা করে সরকার দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারপরে সেটা হচ্ছে ক্ষমতার সঠিক ব্যবহার। আসলে আমরা জানি যে ক্ষমতার জন্যই কিন্তু রাজনীতি। আর ক্ষমতাটা কেন? জনগণের কল্যাণের জন্য কিন্তু ক্ষমতা। ব্যক্তি স্বার্থে নয়, দলীয় স্বার্থে নয়। অতএব যে শাসক গোষ্ঠী যখনই ক্ষমতায় থাকবে, তাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ক্ষমতাটা যাতে সঠিক ভাবে জনকল্যাণার্থে ব্যবহৃত হয়, সেটা নিশ্চিত করতে হবে। আর সেটা যদি ক্ষমতাটা যদি সঠিক অর্থে জনকল্যাণার্থে ব্যবহার করা যায়, তাহলে সেখানে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। তারপর হচ্ছে ন্যায় বিচার নিশ্চিতকরণ। সরকারের প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা কাজে কি করতে হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। অর্থাৎ কেউ যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, সবাই যাতে সুবিচার পায় এবং একটা রাষ্ট্রের মধ্যে নাগরিক থেকে নাগরিক যে নাগরিক সমাজ আছে, তারপরে ধরো যে সমস্ত গণমাধ্যম আছে, তারপরে সরকার ব্যবস্থা যে যেখানেই থাকুক না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে কেউ যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, বা বিরোধী দল যারাই আছে না কেন প্রত্যেক সবার প্রতি ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এবং এভাবে ন্যায় বিচার নিশ্চিত হলে কি হবে, দুর্নীতি প্রতিরোধ এমনিতে হয়ে যাবে। তারপর হচ্ছে শৃঙ্খলা আনয়ন। সমাজের সর্বক্ষেত্রে, রাষ্ট্রের সর্বক্ষেত্রে কি করতে হবে, শৃঙ্খলা আনয়ন করতে হবে। কারণ বিশৃঙ্খল পরিস্থিতিতে দুর্নীতিবাজেরা সুযোগ পেয়ে যায়। যখন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, তখন দেখা যায় একটা নিয়মের রাজত্ব প্রতিষ্ঠিত হয়, তখন দুর্নীতি আপনা আপনি বিলুপ্ত হয়ে যায়। তারপর হচ্ছে সর্বজনীন দায়িত্বশীলতা তৈরি। দুর্নীতি প্রতিরোধে যে ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সবার মধ্যে সরকার ব্যবস্থা থেকে সরকারের সেই কি বলবো, সেই তোমার ধরো প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম গ্রামের চৌকিদার পর্যন্ত তো শাসন বিভাগের অন্তর্ভুক্ত। তো সর্বস্তরে কি করতে হবে, একটা সর্বজনীন দায়িত্বশীলতা, সবার মধ্যে একটা দায়িত্বশীলতা তৈরি করতে হবে, যে আমি যেই কাজটা সম্পাদন করছি সেটা আমাকে দায়িত্ব নিয়ে করতে হবে এবং আমার কাজের জন্য আমাকে জবাবদিহি করতে হবে। আমার প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণ সাধন। কারণ আমাকে জনকল্যাণ সাধনের জন্য কার্যক্রম পরিচালিত করতে হবে এবং আমার দ্বারা যাতে জনস্বার্থ বিঘ্নিত না হয়, আমরা যাতে জনগণের সত্যিকারের সেবক হতে পারি, এই মানসিকতা সবার মধ্যে গড়ে তুলতে হবে। এবং শাসক গোষ্ঠী যেন জনগণের শোষকের ভূমিকা অবতীর্ণ না হয়, সেটা খেয়াল রাখতে হবে। এই সর্বজনীন দায়িত্বশীলতা গড়ে তুললে কি হবে, দুর্নীতি হ্রাস পাবে। তো আমরা একটা কথা এখানে বলতে পারি, আসলে যে সরকারের এই দুর্নীতি প্রতিরোধে নাগরিক সমাজ, গণমাধ্যম, জনগণ সবার ভূমিকার ঊর্ধ্বে কিন্তু সরকারের ভূমিকা হচ্ছে মুখ্য। কারণ সরকার কিন্তু কি করে থাকে, রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা করে থাকে সরকার ব্যবস্থা, এবং রাষ্ট্রীয় যে নীতি নির্ধারণ এবং সেটা বাস্তবায়ন করে থাকি সরকার ব্যবস্থা, এবং ক্ষমতা কিন্তু সরকারের হাতে থাকে। অতএব যেহেতু সরকারের ক্ষমতাটা হাতে থাকে এবং দুর্নীতিটা কিন্তু ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে হয়ে থাকে, অতএব ক্ষমতার সঠিক ব্যবহারের মাধ্যমে কিন্তু দুর্নীতি হ্রাস করা সম্ভব। অতএব এ ব্যাপারে সরকারকেই কি করতে হবে, অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব দুর্নীতি প্রতিরোধে নাগরিক সমাজ বা গোষ্ঠীর কি ভূমিকা পালন করে থাকে। আমরা জানি দুর্নীতি প্রতিরোধে যে নাগরিক সমাজ বা গোষ্ঠী কি ভূমিকা পালন করে থাকে। কারণ এখন প্রথমত আমরা একটু আলোচনা করব যে আসলে নাগরিক সমাজটা কি। তো নাগরিক সমাজ হচ্ছে আমরা সমাজের সেই অংশকে বুঝে থাকি
মানে সেই জনগণের সেই সচেতন অংশকে বুঝে থাকি, যাদের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ সাধন করা এবং সরকারের জনস্বার্থ বিরোধী কাজের সমালোচনা করা। সেটাই হচ্ছে নাগরিক সমাজ। অতএব এই নাগরিক সমাজ এবং দুর্নীতি রোধে কি করতে পারে, একটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে। তো প্রথমত যেটা, সেটা হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধকরণ। দুর্নীতি প্রতিরোধে নাগরিক সমাজ বা গোষ্ঠীর ভূমিকা হচ্ছে আসলে আমরা কি বলবো যে মুখ্য ভূমিকা। এবং এই নাগরিক সমাজের ধারণা কিন্তু সে প্রাচীনকালে থেকে, প্লেটো এরিস্টটলের সময় থেকেই চলে আসছে, এবং তারা সমাজের অত্যন্ত উন্নত শ্রেণী হিসেবে নাগরিক সমাজকে উল্লেখ করেছেন। কারণ নাগরিক যখন সচেতন হয় তখন কিন্তু সরকার সহজে দুর্নীতিগ্রস্ত হতে পারে না। অতএব নাগরিক সমাজের ভূমিকাটাই এক্ষেত্রে হচ্ছে যে নাগরিক সমাজ জনগণকে কি করবে, দুর্নীতি সম্পর্কে সচেতন করবে, তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে তুলবে। এভাবে নাগরিক সমাজ দুর্নীতি প্রতিরোধে কি করতে পারে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারপর হচ্ছে সরকারের সমালোচনা করা। সরকার যদি আসলে সরকারের কাজই হচ্ছে জনকল্যাণ সাধন করা। অতএব সরকার যদি জনকল্যাণ বিস্তৃত হয়ে আত্মকল্যাণে বা দলীয় কল্যাণে সবসময় ব্যস্ত থাকে এবং দেখা যাচ্ছে দুর্নীতির প্রশ্রয় দিয়ে থাকে বা নিজেরা দুর্নীতি করে থাকে, তাহলে নাগরিক সমাজ কি করবে, সরকারকে অবশ্যই সমালোচনা করে সঠিক পথে চলতে বাধ্য করবে এবং এত করে দুর্নীতি প্রতিরোধ হবে। তারপরে যেটা, সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জনমত সৃষ্টি করা। আমরা জানি যে দুর্নীতি বিরুদ্ধে আসলে জনমত সৃষ্টির মাধ্যমে দুর্নীতি প্রতিরোধের একটি অন্যতম কার্যকরী মাধ্যম। তো এই ক্ষেত্রে কি করে, মানে দুর্নীতির বিরুদ্ধে জনমত সৃষ্টির ক্ষেত্রে নাগরিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ তারা জনগণের মধ্যে দুর্নীতির নেতিবাচক দিক সম্পর্কে তুলে ধরবে এবং দুর্নীতির কারণে যে মানে একটি রাষ্ট্রের সকল ধরনের উন্নয়ন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, জাতীয় স্বার্থ বিঘ্নিত হচ্ছে, সেটা সঠিকভাবে জনগণের মধ্যে তুলে ধরবে এবং দুর্নীতির বিপক্ষে জনমত সৃষ্টির মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে এভাবে নাগরিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারপর হচ্ছে আইনের শাসনের অবদান। আমরা জানি যে সমাজ ব্যবস্থায় আইনের শাসন বিরাজমান থাকে সেখানে দুর্নীতি থাকতে পারে না। কারণ দুর্নীতি একটা সমাজ ব্যবস্থা, দুর্নীতি তখনই মানে দুর্নীতি হয়ে থাকে যখন সেখানে আইনের শাসন অনুপস্থিত থাকে। আর আইনের শাসনের অর্থ হলো আইনের চোখে সবাই সমান, অর্থাৎ সেখানে একটি রাষ্ট্র ব্যবস্থার সকল নাগরিকের যার যা প্রাপ্য তাকে সেটা দেওয়াটাই হচ্ছে আইনের শাসন, এবং কোনো নাগরিক যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। তো এক্ষেত্রে নাগরিক সমাজ কি করে, যে রাষ্ট্র ব্যবস্থা যাতে আইনের শাসন সবসময় বিরাজ করে সেদিকে তারা দৃষ্টি দিয়ে থাকেন, এবং যদি আইনের শাসন বিঘ্নিত হয় তারা সেটার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। তারপর হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করা। আসলে দুর্নীতি প্রতিরোধের একটা অন্যতম দিক হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে কি করা, আন্দোলন পরিচালনা করা। কারণ আমরা দেখেছি যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে অনেক শাসক গোষ্ঠী দুর্নীতি কি করেছে, দুর্নীতি আকণ্ঠ পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত হয়েছিলেন যখন তারা ক্ষমতায় ছিলেন। এক্ষেত্রে নাগরিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে, শাসক গোষ্ঠী দুর্নীতির বিরুদ্ধে তারা কি করেছেন, জনগণকে সচেতন করে জনগণকে সাথে নিয়ে আন্দোলন পরিচালনা করেছেন এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি সে দুর্নীতি বা শাসক গোষ্ঠীর কি হয়েছে, ক্ষমতা থেকে তারা অপসৃত হয়েছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সরকার মানে পরবর্তী সরকার আসার পর সেখানে অনেকাংশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। অতএব দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন পরিচালনার মাধ্যমে কিন্তু সমাজকে দুর্নীতিমুক্ত করার একটি অন্যতম উপায়। তারপরে দুর্নীতিগ্রস্তদের সুবিচার নিশ্চিত। হ্যাঁ, এক্ষেত্রে নাগরিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে চিহ্নিত করা এবং তাদের দুর্নীতির যে যে চিত্র সেটা সমাজের কাছে তুলে ধরা এবং জনগণকে নিয়ে একটা আন্দোলন গড়ে তোলা, সরকারের উপর চাপ সৃষ্টি করা, এভাবে তারা দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে যেটা, সেটা হচ্ছে কার্যকরী, যেটা 7 নম্বর, যেটা কার্যকরী উদ্যোগ গ্রহণ।
সেই ক্ষেত্রেও নাগরিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ এক্ষেত্রে তারা কি করে থাকে, বিভিন্ন ধরনের দুর্নীতি বিরোধী বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে, যাতে করে সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয় এবং সরকারি দলের যে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং যারা মন্ত্রী এবং সংশ্লিষ্ট যে রাজনৈতিক নেতা কর্মীরা আছেন, তারা যাতে মানে দুর্নীতি করতে উদ্যোগী না হন, সে ব্যাপারেও নাগরিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারপরে জনসচেতনতা সৃষ্টি, এই ব্যাপারেও কি করতে পারেন, নাগরিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, কারণ তারা জনগণের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব তৈরি করা, সে বিভিন্ন ধরনের সভা সেমিনার, তারপর আলোচনার মাধ্যমে যে দুর্নীতির মাধ্যমে কিভাবে একটা রাষ্ট্র পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে কি করা যায় এবং সরকারের উপর কিভাবে চাপ সৃষ্টি করা যায়, সেগুলো নিয়ে তারা বিভিন্ন ধরনের মতবাদ দিয়ে থাকেন এবং এগুলো দুর্নীতি প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তারপরে দুর্নীতি বিরোধী চিন্তা চেতনার বিকাশ ও বিস্তার ঘটানো। আসলে এক্ষেত্রে নাগরিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দুর্নীতি বিরোধী চিন্তা চেতনার বিকাশ, তারা তাদের সভা সেমিনারের মাধ্যমে, তাদের লেখনির মাধ্যমে দুর্নীতি বিরোধী চিন্তা চেতনার বিকাশ এবং জনগণকে এ ব্যাপারে সচেতন করা, যে দুর্নীতি একটা ভাইরাসের মতো এবং কিভাবে এটা সমাজ দেহে বিষ বাষ্পের মতো ছড়িয়ে আছে এবং কিভাবে মানুষের জীবনযাত্রার মান, একটা সমাজ ব্যবস্থায় মানুষের জীবনযাত্রার মান আস্তে আস্তে কি করব, মানে সমাজের একটা অংশের জীবনযাত্রা মানে একেবারে হয়ে যাওয়া, মানে অমানবত জীবনযাপন করা, আবার অন্যদিকে সমাজ ব্যবস্থার একটা অংশের হাতে পাহাড় সমান অর্থ মানে মানে সৃষ্টি হওয়া এবং তারা সেই অর্থ বিদেশে পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে কিভাবে পঙ্গু করে দিচ্ছে, ঠিক আছে, এই ধরনের মানে তাদের লেখনির মাধ্যমে, সভা সেমিনারের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা এবং এভাবেও দুর্নীতি প্রতিরোধে তারা কার্যকরী ভূমিকা পালন করে থাকেন। তারপরে হচ্ছে ধর্মীয় চেতনার জাগরণ ঘটানো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা ধর্মই নীতি নৈতিকতার উপর প্রতিষ্ঠিত এবং নীতি নৈতিকতা বিরোধী কোনো কাজকে কোনো ধর্মই কখনো অ্যালাউ করে না। তো সেই ক্ষেত্রে নাগরিক সমাজ কি করে, ধর্মীয় যে চেতনা, কারণ জনগণ কিন্তু কম বেশি অবশ্যই সে যেই ধর্মেরই হোক না কেন, তারা মানে ধর্মের প্রতি সবারই কম কম বেশি রেসপেক্টনেস থাকে। তো সেই ক্ষেত্রে ধর্মকে ভিত্তি করে এবং প্রত্যেকটা ধর্মই দুর্নীতি বিরোধী, মানে দুর্নীতির বিরুদ্ধেই কথাবার্তা বলা হয়েছে, সেগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে, মানে জনগণের মধ্যে ধর্মীয় চেতনার বিকাশ ঘটাতে হবে, যে ধর্ম এবং দুর্নীতি হচ্ছে পরস্পর বিরোধী আসলে। অতএব এক্ষেত্রে যথার্থ ধার্মিক হতে হলে তাকে কি করতে হবে, দুর্নীতি পরিহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে দুর্নীতি প্রতিরোধে নাগরিক সমাজ কি করতে পারে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এক্ষেত্রে আমরা দেখব যে দুর্নীতি দমনে গণমাধ্যম সমূহের আসলে ভূমিকা কি, মানে গণমাধ্যম সমূহ কি ভূমিকা পালন করতে পারে। তা আমরা জানি যে কোনো দেশের আসলে গণমাধ্যম সমূহ হচ্ছে সরকারের, মানে একটা রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ হিসেবে গণমাধ্যম সমূহকে অভিহিত করা হয়ে থাকে এবং একটা দেশের গণমাধ্যম সমূহ কি করে থাকে, দুর্নীতির বিভিন্ন ধরনের তথ্য তারা সংগ্রহ করে, পরিবেশন করে এবং জনগণের সামনে উপস্থাপন করে, সঠিক এবং নিরপেক্ষ তথ্য উপস্থাপনের মাধ্যমে জনগণকে সচেতন করে এবং সরকারের উপর চাপ প্রয়োগ করে থাকে। তো এইভাবে গণমাধ্যম সমূহ দুর্নীতি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে গণমাধ্যমকে এক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে এবং নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। গণমাধ্যম সমূহের স্বাধীনতা অর্থ এই নয় যে পক্ষপাতিত্ব করা বা যা ইচ্ছা তা পরিবেশন করা, কিন্তু গণমাধ্যমকেও এক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অতএব গণমাধ্যম যখন তার ভূমিকাটা সঠিকভাবে পালন করবে, অতএব সেক্ষেত্রে তারা যদি তাদের সঠিক ভূমিকা পালনের মাধ্যমে অগ্রসর হন, তারা সেক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবেন। তো প্রথমেই যেটা, সেটা হচ্ছে মুখোশ উন্মোচন। দুর্নীতি দমনে গণমাধ্যম সমূহ কি করতে পারেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, বিশেষ করে যারা দুর্নীতিবাজ তাদের মুখোশ উন্মোচনের মাধ্যমে, কারণ গণমাধ্যম চাইলেই তারা যদি তাদের নিরপেক্ষ ও স্বচ্ছ ভূমিকা পালন করেন, তাহলে সমাজ ব্যবস্থায় তারা দুর্নীতির সাথে জড়িত, কারণ তাদের কাজই তো হচ্ছে সংবাদ সরবরাহ করা, সঠিক তথ্যটা সরবরাহের মাধ্যমে দুর্নীতিবাজদের তালিকা জনগণের সামনে তুলে ধরতে পারেন, এতে করে সরকার ব্যবস্থার পক্ষ তাদের বিরুদ্ধে মানে ব্যবস্থা গ্রহণ করা সহজতর হয়। তারপর হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ।
দুর্নীতি দমনে গণমাধ্যম সমূহের ভূমিকা সমূহের মধ্যে অন্যতম হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ। কারণ গণমাধ্যম স্বচ্ছ ভূমিকার মাধ্যমে এবং নিরপেক্ষতার মাধ্যমে কি করে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশটা নিশ্চিত করে থাকে। আর এই পরিবেশ তৈরির মাধ্যমে গণমাধ্যম দুর্নীতি দমনে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে জনমত সৃষ্টি। গণমাধ্যম কিন্তু জনমত সৃষ্টির মাধ্যমে দুর্নীতি দমনে কি করে থাকে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা যদি সাম্প্রতিককালে লক্ষ্য করি তাহলে দেখব জনমত সৃষ্টির জন্য এই গণমাধ্যমের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি করে থাকে, জনগণ কিন্তু বিশেষ গণমাধ্যম সমূহ তাদের সংবাদ পরিবেশনের মাধ্যমে, তাদের বিভিন্ন লেখনির মাধ্যমে, বিভিন্ন টক শোর মাধ্যমে, তাদের বিভিন্ন আলাপ সভা সেমিনারের মাধ্যমে কি করে থাকে, জনগণের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টি এবং কিভাবে যারা দুর্নীতিবাজ তাদেরকে কিভাবে বয়কট করা যায়, কিভাবে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা যায় সে ব্যাপারে সচেতন করতে সহযোগিতা করে থাকি। তারপর হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন। এটা গণমাধ্যম সমূহের, আমি বলবো যে দুর্নীতি দমনে গণমাধ্যম সমূহের যত ভূমিকা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। কারণ কোনো দেশের দুর্নীতির সঠিক তথ্য সমূহ কিন্তু গণমাধ্যমের কাছে থাকে এবং গণমাধ্যম চাইলে কিন্তু দুর্নীতির সঠিক তথ্যটা জনগণের কাছে পৌঁছে দিতে পারে এবং তাদের প্রচার মাধ্যমে তুলে ধরতে পারে। এত করে কি হয়, জনগণ কোনো দুর্নীতিবাজদের চিহ্নিত করতে পারে এবং সরকারের পক্ষ সে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা সম্ভব হয়, অথবা পরবর্তী নির্বাচনে জনগণ তাদেরকে বয়কট করতে পারে। তারপর হচ্ছে দুর্নীতির সঠিক তথ্য প্রদান। গণমাধ্যম যদি নিরপেক্ষ হয়, বস্তুনিষ্ঠ হয়, তারা কি করবে, দুর্নীতির সঠিক তথ্যটা তারা তুলে ধরতে পারবে। আর সেজন্য গণমাধ্যম সঠিক অনুসন্ধানের মাধ্যমে জনগণের কাছে দুর্নীতির বিষয়ে সঠিক তথ্যটা প্রদান ও প্রকাশ করে থাকে। এর ফলেও কিন্তু দুর্নীতির পরিমাণ কমে যায়। তারপর হচ্ছে দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দেওয়া, যেটা দুর্নীতি দমনের অন্যতম একটা উপায়, যে দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দেওয়া। আমরা আমরা জানি যে আসলে দুর্নীতি, বর্তমান যুগে যে দুর্নীতি হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে দুর্নীতির সিন্ডিকেট ভেঙে ফেলা। কারণ দুর্নীতিবাজরা কিন্তু দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলার মাধ্যমে কিন্তু দুর্নীতির রাজ্য করে তোলেন। অতএব গণমাধ্যম সে সিন্ডিকেটের খোঁজ খবর নিয়ে তাদের সংবাদ পরিবেশন করলে সেক্ষেত্রে কিন্তু তখন আর মানে দুর্নীতি ততটা বৃদ্ধি পেতে পারে না। তারপরে জনসচেতনতা সৃষ্টি। এই জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে কিন্তু গণমাধ্যমেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ গণমাধ্যমের কাজই তো কারা দুর্নীতি করছে, তারপরে কিভাবে করছে সে সম্পর্কে সঠিক সংবাদ পরিবেশন করে জনগণের দুর্নীতির বিরুদ্ধে জনগণের মনোভাব বা দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। এভাবে তারা দুর্নীতি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারপরে দুদককে সহায়তা প্রদান। আমরা জানি যে দুর্নীতি দমনে দুদক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ এটা দুর্নীতি দমন কমিশন, দুদক যেটা সংক্ষেপে বলা হয়, এটা এই প্রতিষ্ঠানটা সৃষ্টি করা হয়েছে আসলে দুর্নীতিকে দমন করার জন্য, দুদককে। অতএব এই দুদক কি করতে পারে, দুর্নীতি দমনে গণমাধ্যম সমূহ দুদককে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করতে পারে এবং বিরোধী সংস্থাগুলোকে গণমাধ্যম তাদের কার্যক্রমের সহায়তার মাধ্যমে দুর্নীতি বিভিন্ন সংস্থাগুলোকে এবং মানে বিভিন্ন মানে এই ক্ষেত্রে গণমাধ্যম যে ভূমিকাটা পালন করতে পারে, যে বিভিন্ন তথ্য দিয়ে দুদককে সহায়তা করতে পারে, কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে সেটা তাদের অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি দিয়ে বা বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি দিয়ে যারা বিচার বিশ্লেষণ করে এই প্রসঙ্গে এই সম্পর্কে সংবাদ প্রকাশ বা পরিবেশন করে থাকে এবং সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া সহজ হয়। তারপর হচ্ছে সর্বজনীন একতা সৃষ্টি। আসলে গণমাধ্যম যদি আন্তরিকভাবে চেষ্টা করেন তাহলে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে তারা সহজে ঐক্যবদ্ধ করতে পারেন। আর এই গণমাধ্যম যদি নিরপেক্ষতার ভিত্তিতে ধরো জনগণকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে, তাহলে দুর্নীতির মাত্রা কিন্তু অনেকাংশেই হ্রাস পাবে। তারপরে সেটা হচ্ছে দুর্নীতি মানে মানে দুর্নীতি না করার সর্বশেষ যেটা দুর্নীতি না করার মানসিকতা সৃষ্টি। গণমাধ্যম যদি দেশে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয় তাহলে সেই দেশে দুর্নীতির মাত্রা কিন্তু অনেকাংশেই কমে যাবে। কারণ গণমাধ্যম কি করতে পারে, জনগণের মধ্যে দুর্নীতি না করার মানসিকতা একদিকে যেমন সৃষ্টি করে জনগণের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে পারে, অন্যদিকে
শাসক গোষ্ঠী যারা ক্ষমতায় আছেন তাদের সঠিক দুর্নীতির চিত্র জনগণের সামনে তুলে ধরার মাধ্যমে একদিকে যেমন সরকার ব্যবস্থাকে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য করতে পারে, অন্যদিকে জনগণকেও সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সহায়তা করতে পারে। তো এই ক্ষেত্রে দুর্নীতি দমনে গণমাধ্যম সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো পরিশেষে আমরা একটা কথা বলবো, আসলে গণমাধ্যম হলো কোনো দেশের দর্পণ। আর এই গণমাধ্যমের কাছে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু থাকে। তাই কোনো দেশের গণমাধ্যম যদি স্বচ্ছ এবং নিরপেক্ষ হয়, তাহলে সে দেশের দুর্নীতি দমনে গণমাধ্যম সমূহ কিন্তু যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা কথাই বলবো, আসলে এই দুর্নীতি একটা ভাইরাসের মতো, যেটা আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম। অতএব এই দুর্নীতিকে, যেটা কি বলবো, যে আমাদের সমাজ ব্যবস্থায় বিষ বাষ্পের মতো সেটা ছড়িয়ে আছে। অতএব এই দুর্নীতিকে নির্মূল করতে হলে আমাদের সরকার ব্যবস্থা থেকে শুরু করে গণমাধ্যম, জনগণ, নাগরিক সমাজ সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে। তাহলে আমরা এই দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তুলতে পারবো। আজকের ক্লাসের এখানেই সমাপ্তি। আমাদের পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। তোমরা সে পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।